সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি খুবই গর্ব এবং আনন্দ বোধ করছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো ইনশাল্লাহ, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। আমার বিষয়টি হলো বটানি, উদ্ভিদ বিজ্ঞান। এই প্রোগ্রামটি অনার্স 4th ইয়ার স্টুডেন্টের জন্য, কোর্স কোড 243005। নেম অফ কোর্স বা কোর্সের নাম লিমনোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার, লেকচার নাম্বার 4। আজকে আমি 4 নাম্বার লেকচার নিচ্ছি। টাইটেল অফ দ্য লেকচার লেকস, হ্রদ, অর্থাৎ হ্রদ সম্পর্কে আলোচনা করব। আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের 3 নাম্বার টপিক হলো লেকস। হ্যাঁ, এবং এই লেকসটা তোমাদেরকে বিস্তারিতভাবে পড়াতে হবে এবং এই জন্য আমি এই লেকস টপিকটিকে 2টি অংশে ভাগ করেছি। আজকে আমি প্রথম অংশটি নিব, পার্ট 1। পার্ট 1-এ আজকে আমি যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো সেগুলো হলো ডেফিনিশন, ডিস্ট্রিবিউশন, অরিজিন, লেক বেসিনস, জোনেশন অর্থাৎ ইকোলজিক্যাল জোনস অফ লেক, ক্লাসিফিকেশন অফ লেকস। অনেক ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস। তার থেকে আজকে আমরা একটি ক্লাসিফিকেশন করব এবং সেটা হলো ক্লাসিফিকেশন অফ লেক অন দ্য বেসিস অফ নিউট্রিশন অর প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদনশীলতা বা উর্বরতা বা পুষ্টির উপর ভিত্তি করে যে হ্রদের শ্রেণী বিভাগ, সেটি আজকে আমি আলোচনা করব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি ডেফিনিশন এবং ডিস্ট্রিবিউশনের উপরে। এবং ডেফিনিশন আরেকজন এসছে, ফামিদা এসছে, লিজা এসছে, আজকে ওকে অ্যাডমিট করে নেই। ওকে অ্যাডমিট করে নিলাম। তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। তোমরা সবাই ভালো আছো? সবাই ভালো আছো বলো। জি ম্যাম, ভালো আছি। আচ্ছা, আজকে তো আমি আনিকাকেও দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভালো থেকো। আচ্ছা, আমি তাহলে শুরু করি। প্রথমে আছে ডেফিনিশন। ডেফিনিশন হলো সংজ্ঞা। প্রথমে আমরা লেকের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, লেকের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তাহলে লেকের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? বৃহৎ জলরাশি, অর্থাৎ অনেক বড় জলরাশি, অনেক বড় জলাশয়, জলের আধার, পানির আধার। বৃহৎ জলরাশি যার একটি তলদেশ আছে এবং যার সাথে সরাসরি সমুদ্রের কোনো সংযোগ নেই, এই ধরনের জলাশয়কে আমরা হ্রদ বলবো। হ্যাঁ, তাদের হ্রদের সংখ্যাটা এর আগে অনেকবার দেওয়া হয়েছে, আজকেও তোমাদেরকে দিলাম, বুঝতেই পারছো। এবং এই হ্রদে 2 ধরনের পানি আমরা দেখতে পাই। একটা হলো মিঠা পানি বা স্বাদু পানি এবং আরেকটি হলো লোনা পানি বা লবণাক্ত পানি। হ্যাঁ, কিছু হ্রদ আছে যেসব হ্রদের পানি লবণাক্ত হয়ে থাকে। হ্যাঁ, মিঠা পানির হ্রদের মধ্যে যদি আমি উদাহরণ দিই, তাইলে আমেরিকার গ্রেট লেকস হ্রদের উল্লেখ করা যেতে পারে এবং রাশিয়ার বৈকাল হ্রদ। আমাদের দেশে যদি কৃত্রিম হ্রদ আমরা ধরি, তাইলে কাপ্তাই লেক আছে, ফেনী লেক আছে। তো এগুলো হলো লেকের মিঠা পানির লেকের উদাহরণ, স্বাদু পানি বা মিঠা পানির লেকের উদাহরণ। আর যদি আমি লবণাক্ত পানির লেক যদি বলি, তাহলে কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, আর এগুলো হলো লবণাক্ত পানির লেক। এখানে কিন্তু সাগর সাগর বলছি। তোমরা নিশ্চয়ই এখন আমাকে প্রশ্ন করার কথা যে ম্যাডাম সাগর বলছেন কিন্তু লেক হচ্ছে, লেক তো স্বাদু পানির হবে। স্বাদু পানির জলাশয়কে আমরা লেক বলি, তাই না? তাহলে সাগর কিভাবে লেক হচ্ছে? এটা আসলে নামকরণ এভাবে করা হয়েছে, অনেক বড় লেক তো সেই জন্য সাগর বলা হয়েছে, কৃষ্ণ সাগর বা কাস্পিয়ান সাগর। আসলে এটা লেক। হ্যাঁ,
এবং লবণাক্ত পানি লেক। লবণাক্ত পানি লেকের উদাহরণ। আচ্ছা, এবার আমরা চলে যাব পৃথিবীর স্থলভাগের প্রায় 1.8% জুড়ে রয়েছে হ্রদের অবস্থান। অর্থাৎ এই যে আমাদের বিশাল পৃথিবীর যে স্থলভাগ, তোমরা জানো যে 3 ভাগ জল, বলতে গেলে 1 ভাগ হলো স্থল, সেই স্থলের 1.8% হলো হ্রদ। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল হিসেবে যদি আমরা এটা পরিমাপ করি তাহলে 2.5 × 10⁶ স্কয়ার কিলোমিটার হবে হ্রদের পরিমাণ। আর এই সব হ্রদে বিদ্যমান যে স্বাদু পানি বা মিঠা পানির পরিমাণ সেটি হবে 2.8 × 10⁵ কিউবিক কিলোমিটার। কাজে দেখতে পাচ্ছ যে এতে যে পরিমাণ মিঠা পানি আছে, আবার দেখা যায় যে এই মিঠা পানির 20% থাকে বৈকাল হ্রদে। বৈকাল হ্রদে এই যত সমস্ত স্থলভাগের মধ্যে যে যেটুকু স্বাদু পানি বা মিঠা পানি থাকে তার 20% থাকে বৈকাল হ্রদে। তুলনামূলকভাবে বৈকাল হ্রদ একটু ছোট, 31.31,500 বর্গ কিলোমিটার, কিন্তু এটা সবচেয়ে গভীর হ্রদ। হ্যাঁ, তাহলে এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত হ্রদ বৈকাল, যেটা বলেছি যে মোট পানির 20% মিঠা পানি এটাতে আছে। এর বিস্তৃতি তো বললামই, 31,500 বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা 740 মিটার। আর যদি সর্বোচ্চ গভীরতা আমি বলি তাহলে 1,620 মিটার, এবং পানির পরিমাণ হলো 23,000 ঘন কিলোমিটার। কাজে বুঝতেই পারছো যে কতখানি গভীর। সবচেয়ে গভীর হ্রদ হলো বৈকাল। আর এছাড়াও আমাদের স্থলভাগে এরকম বড় বড় 20টি হ্রদ আছে, অত্যন্ত গভীর হ্রদ আছে, যাদের গড় গভীরতা বা মোট গভীরতা 1400 মিটার, এবং মিঠা পানির উল্লেখযোগ্য অংশ এই সকল হ্রদে বিরাজ করছে। এছাড়াও আমরা সবচেয়ে বড় হ্রদের কথা বলবো। সবচেয়ে বড় হ্রদের নাম হলো সুপেরিয়ার হ্রদ। সুপেরিয়ার হ্রদ কে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ বলা হয়, এবং এটার আয়তন হলো 83,300 বর্গ কিলোমিটার। ঠিক আছে, কাজেই আমরা হ্রদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে মোটামুটি ভাবে পড়লাম। এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা আমি একটু আলোচনা করে পরবর্তী স্লাইডে চলে যাব ডিস্ট্রিবিউশনের উপরে। সেটা হলো যে হ্রদের বিস্তৃতি কৃত্রিম হ্রদ সৃষ্টির মধ্যেও নির্ভর করে। এটা হলো যে খনি থেকে তোমার খনিজ পদার্থ উত্তোলনের জন্য, তারপর হলো কৃষিতে সেচ দেওয়ার জন্য, এসব বিভিন্ন কাজের জন্য হ্রদ কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কৃত্রিমভাবে হ্রদ তৈরি করা হয়ে থাকে। আমাদের দেশে এই ধরনের 2টি হ্রদ আছে, যেমন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই লেক। তোমরা জানো যে কাপ্তাই লেক হলো কৃত্রিম হ্রদ, এবং এখানে কি হয়, এখানে জলবিদ্যুৎ তৈরি হওয়ার জন্য এই কাপ্তাই হ্রদটা সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এবং ফেনী লেক তৈরি করা হয়েছে। ফেনী লেক কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কেন? কৃষি সেচ প্রকল্পের জন্য কৃত্রিম লেকটি তৈরি করা হয়েছে। কাজে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মোটামুটি হ্রদের বিস্তৃতি নিয়ে আলোচনা করলাম। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আছে অরিজিন অফ লেকস। হ্যাঁ, অরিজিন অফ লেকস হলো হ্রদের উৎপত্তি। এবং হ্রদের উৎপত্তি বিভিন্ন কারণে হয়ে থাকে, এবং এই সমস্ত কারণ নিয়ে হাচিনসন অনেক গবেষণালব্ধ ফলাফল আমরা দেখতে পেয়েছি। এবং হাচিনসন 1957-এ উনি বলেছেন যে ওনার মতে 76 ধরনের বিভিন্ন উপায়ে হ্রদের তলদেশ সৃষ্টি হতে পারে। এর মধ্যে কয়েকটি আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে টেকটনিক হ্রদ আছে, এবং এই টেকটনিক হ্রদটা হলো ভূ-অভ্যন্তরের শিলাস্তর বিচ্যুতির ফলে। ভূ-অভ্যন্তর মানে বুঝতে পারছো, মাটির নিচে শিলাস্তরের বিচ্যুতি হতে পারে। এই বিচ্যুতি বিভিন্ন কারণে হতে পারে, তোমার ভূমিকম্প হোক বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হোক, এগুলির কারণে বিচ্যুত হতে পারে। এবং এই বিচ্যুতির পরে শিলাস্তর যে
অভ্যন্তরে ভূ অভ্যন্তরে যে শিলাস্তর থাকে সেই শিলাস্তর এককভাবে বা দুই তিনটা একসাথে পতিত হয়ে যেতে পারে, হ্যাঁ, পড়ে যেতে পারে, এবং এর ফলে পড়ে গেলে বা নিচে নেমে গেলে স্থানান্তরিত হলে এটার ভূপৃষ্ঠের উপরিভাগে বিরাট আকারের গর্তের সৃষ্টি হয়, এবং বিরাট আকারের গর্ত সৃষ্টি হলে সেখানে পানি জমে, বৃষ্টিপাতের জন্য হোক বা বন্যার পানি হোক বা চনা পানি হোক, পানি জমে সেখানে হ্রদের সৃষ্টি হতে পারে। তো এইভাবে যদি হ্রদ সৃষ্টি হয় সেগুলোকে আমরা টেকটনিক হ্রদ বলবো। এবং টেকটনিক হ্রদের দুটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, পূর্ব সাইবেরিয়া, যেটি একটু আগে আমরা বলেছি সবচেয়ে গভীর হ্রদ বৈকাল হ্রদ, এই বৈকাল হ্রদটাও টেকটনিক হ্রদ, অর্থাৎ অভ্যন্তরের শিলাস্তরের বিচ্যুতির ফলে সৃষ্টি হয়েছে। বিচ্যুতি মানে স্থানচ্যুত হয়েছে, পড়ে গেছে, নেমে গেছে, স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ আছে, নিরক্ষীয় আফ্রিকায়ও এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়, যেটাকে টাঙ্গানিয়া হ্রদ বলা হচ্ছে। আচ্ছা, এরপর আছে আগ্নেয়গিরির ফলে সৃষ্ট তলদেশ বা ক্রেটার লেক। হ্যাঁ, এটা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরিতে তোমরা জানো যে আগ্নেয়গিরিতে কি হয়, আগ্নেয়গিরিতে আগ্নেয়গিরির একটু উপর দিকে জ্বালামুখ থাকে, তোমরা নিশ্চয়ই পড়েছো, স্কুলে ভূগোলে এটা পড়ানো হয় যে আগ্নেয়গিরির উপরে একটা জ্বালামুখ থাকে, হ্যাঁ, সরু একটা উপরের দিকে জ্বালামুখ থাকে, এবং সেই জ্বালামুখ দিয়ে ভিতরে যে উত্তপ্ত গলিত লাভা, যেটাকে ম্যাগমা বলে, সেই ম্যাগমা সেই জ্বালামুখ দিয়ে বের হয়ে আসে। তাহলে এই যে প্রচন্ড বেগে ম্যাগমা, যেটা লাভা, ওই যে ভিতরের গ্যাস, দ্রবীভূত গ্যাস, তরলীকৃত গ্যাস এবং দ্রবীভূত বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেটাকে আমরা লাভা বা ম্যাগমা বলা হচ্ছে, এটা প্রচন্ড বেগে যখন বের হয়ে আসে, তখন নিচে থেকে যখন উৎক্ষেপণ হয়, নিচে থেকে যখন উপরের দিকে উৎক্ষিপ্ত হয় বা উৎক্ষেপণের ফলে আগ্নেয়গিরির কি হয়, যে তোমার গর্তের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির মুখে বড় আকারের গর্তের সৃষ্টি হয়, এবং যাকে জ্বালামুখ বা ক্রেটার একটু আগে আমরা বলেছি, এই ক্রেটার অক্ষত অবস্থায় থাকলে সেখানে পানি জমা হয়, পানি জমা হয়ে হ্রদ সৃষ্টি হয়। এই ধরনের হ্রদকে আমরা ক্রেটার লেক বলবো। হ্যাঁ, আগ্নেয়গিরির ফলে সৃষ্ট তলদেশ বা ক্রেটার লেক বলবো। এবং এই ক্রেটার লেকের উদাহরণ দেখতে পাচ্ছ যে ক্যালিফোর্নিয়ার ব্রুটো লেক, ক্রেটার ব্রুটো, এটা একটা ক্রেটার লেক, এবং উগান্ডার লেক মাহো, এটাও একটা ক্রেটার লেক। তো এই যে ম্যাগমা যে উৎক্ষিপ্ত হয়, এই উৎক্ষিপ্ত হওয়ার ফলে আসলে তিন ভাবে হ্রদ সৃষ্টি হতে পারে। একটা তো বললামই, হ্যাঁ, যে একটা হলো যে জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে, যদি জ্বালামুখটা তোমার অক্ষত থাকে, জ্বালামুখ বা ক্রেটারটা যদি অক্ষত থাকে এবং সেখানে পানি জমা হয়ে সৃষ্টি হতে পারে। আরেকটি কি হতে পারে, ম্যাগমা উৎক্ষেপণের ফলে, অর্থাৎ নিচের থেকে আগ্নেয়গিরির নিচে থেকে যখন জ্বালামুখের দিকে উৎক্ষেপণ হয়, তখন শূন্য ম্যাগমা গহ্বরের ছাদ, অর্থাৎ ভিতরে যে ম্যাগমাটা ছিল সেটা তো শূন্য হয়ে গেল, সেটার ছাদ যদি ধসে যায়, মানে চারপাশের অংশ যদি বা উপরের ছাদটা যদি ধসে পড়ে, সেখানে কি হয়, গর্তের সৃষ্টি হবে, বিশাল গর্তের সৃষ্টি হবে, এবং সেখানেও পানি জমে হ্রদের সৃষ্টি হতে পারে। এইভাবে হ্রদ সৃষ্টি হয়েছে ইউএসএ তে, আমরা দেখতে পাই ওরগন অঙ্গরাজ্যে ক্রিস্টাল লেক। এইভাবে তোমার সেই শূন্য ম্যাগমা আর ভিতরে গহ্বরের ভিতরে ছাদ ধসে এই ধরনের লেক সৃষ্টি হয়েছে। আরেকভাবে হতে পারে, এই আগ্নেয়গিরির আরেকভাবে হতে পারে, সেটা হলো যে ভূ অভ্যন্তরে অবস্থিত যে উত্তপ্ত লাভা অনেক গরম থাকে, ম্যাগমা বা লাভা অনেক গরম থাকে, এবং হঠাৎ করে যদি এটা পানি স্তরের সংস্পর্শে আসে, তাহলে এটা যে কোনো কারণে পানি স্তরের সংস্পর্শে আসুক বা অন্য কোনো গ্যাস, হ্যাঁ, অন্য কোনো গ্যাস বা বাষ্পের সঞ্চয় ঘটলে তখন প্রচন্ড বিস্ফোরণ হয়, প্রচন্ড বিস্ফোরণে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। এই যে বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণে গর্তের সৃষ্টি হয়। এই ধরনের গর্তের মধ্যে পানি জমা হয়ে লেক সৃষ্টি হতে পারে। এই যে গর্ত হয়, এটাকে মার বলে, মার বলে, এবং এই হ্রদ বেশ গভীর হয়ে থাকে, এবং এখানেও পানি জমে হ্রদ সৃষ্টি হতে পারে। এবং এটার উদাহরণ হলো সোডা হ্রদ, যেটা আমরা নেভাডা অঞ্চলে দেখতে পাই, নেভাডা দেশে দেখতে পাই, সেটা হলো সোডা হ্রদ। আচ্ছা, এরপরেরটাতে আমরা চলে যাব, সেটা হলো গ্লেসিয়ার লেক। গ্লেসিয়ার লেক হলো প্লাইস্টোসিন যুগে পৃথিবীর অধিকাংশ এলাকা হিমবাহে আবৃত ছিল। হিমবাহ তোমরা জানো যে বিশাল বিশাল হিমবাহ উত্তর মেরু দক্ষিণ মেরুতে এখনো আছে এবং বিভিন্ন দেশে আছে। তাহলে হিমবাহে আবৃত ছিল, এবং একসময় পৃথিবীর বুকে এই হিমবাহের ঘর্ষণের ফলে হোক
বা এর দ্বারা সৃষ্ট ছোট ছোট অনেক হ্রদের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, হিমবাহের বহনের সময়, পরিবহনের সময়ও প্রবাহিত, জানো যে হিমবাহেও প্রবাহিত হয়, বহন হয়। তো সেই সময় পৃথিবীর বুকে অসংখ্য ছোট ছোট হ্রদের সৃষ্টি হয়েছে। এগুলোকে লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত। এই হ্রদগুলো লেক ডিস্ট্রিক্টের নামে পরিচিত। এবং এর উদাহরণ যদি আমি বলি তাহলে উদাহরণ হলো লরেন্সিয়ান, উইসকনসিন, তোমাদের এখানে আমি দিয়েছি যে উইসকনসিন, এগুলো হলো গ্লেসিয়ার হ্রদের উদাহরণ। এবং সাধারণত হিমবাহের বরফের মধ্যে দেখা যায় যে পাথরের টুকরো তলদেশে থাকে। হিমবাহের তলদেশে পাথরের টুকরো বরফের সাথে ওরকম জমাট বাঁধা থাকে। তো এই হিমবাহটা যখন তোমার বাহিত হয় তখন কি হয়, এই যে নিচে পাথরগুলো এগুলো খননের কাজ করে, খোঁড়ে মাটিতে খননের কাজ করে। ওই যে পাথরের ঘর্ষণে খননের সৃষ্টি করে এবং সেখানে কি হয়, গর্তের সৃষ্টি হয় এবং সেইভাবে ওই হ্রদগুলো, গ্লেসিয়ার হ্রদগুলোর সৃষ্টি হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এছাড়াও তোমার হিমবাহের প্রচন্ড চাপ, অগ্রমুখী ধাবমান, যে আমি বলেছি যে হিমবাহ ধাবমান হয়, বাহিত হয়, প্রবাহিত হয় এবং প্রচন্ড বেগে হয়। তোমরা দেখে থাকবে বিভিন্ন প্রামাণ্য চিত্রে, এগুলো মিডিয়াতে দেখে থাকে, আমি মনে করছি যে তোমরা দেখেছো। তো এগুলোর ফলেও এই ধরনের হ্রদ সৃষ্টি হতে পারে। এরপরে আমরা 4 নম্বরে চলে যাব, ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ। ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ বাঁধনবিহীন মাটির স্তূপ ভূমিধসের মাধ্যমে নেমে এসে নদীর গতিপথে বাধার সৃষ্টি করে, হ্যাঁ, এবং হ্রদ তৈরি করতে পারে। এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বলেছি, বাঁধনবিহীন মাটির স্তূপ অর্থাৎ যে মাটিটা আলগা থাকে, খুব একটা শক্তভাবে আটকে থাকে না, সেখানে নদীর গতিপথে যদি এই ধরনের মাটির স্তূপ থাকে, তোমরা জানো যে নদী পাহাড়ের উপরে সৃষ্টি হয় এবং প্রথম দিকে প্রচুর স্রোতস্বিনী থাকে, প্রবল স্রোতে থাকে এবং একদিকে প্রবাহিত হয়। তো এই ধরনের যদি মাটি থাকে তখন এরা কি, এই মাটিগুলো তখন ধসে গিয়ে সেই স্রোতের গতিপথে পড়ে যায়। পড়ে গিয়ে তোমরা জানো যে এরকমের বাধাপ্রাপ্ত হলে স্রোত কি দিক পরিবর্তন করে, নদী দিক পরিবর্তন করে প্রবাহিত হয়ে যায়, আর ওই জায়গাটা ভরাট হয়ে ওইটুকু পানি স্থলভাগ দ্বারা আবৃত হয়ে মাঝখানে ওই পানিটুকু থাকে এবং সেটা কি হয়, সেটা হ্রদে পরিণত হয়ে যায়, যেটা আমি কিন্তু এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। হ্যাঁ, নদীর গতিপথে, নদীর ইকোলজি আমরা যখন পড়েছিলাম। তাহলে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ, কিভাবে হ্রদ সৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলোর উদাহরণ হলো মরুসাগর, নায়াগ্রা হ্রদ, মরুসাগর এভাবে উৎপন্ন হয়েছে। এছাড়াও ভূমিধস আরো অনেকভাবে হতে পারে। অতি বৃষ্টিপাত হলে, তোমরা আমাদের এখানেও শুনে থাকো যে অতি বৃষ্টিপাত হলে পাহাড়ে কি হয়, ভূমিধস হয়, এবং সেখানে ওরকম বিশাল বিশাল ভূমিধস হলে হ্রদ সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের কারণে হতে পারে, ভূমিকম্পে ভূমিধস হয়ে থাকে, ভূমিকম্পের ফলে ভূমিধস হলে সেখানেও কি হবে, বড় বড় হ্রদের সৃষ্টি হতে পারে। এরপরে 5 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, গলন প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদ। হ্যাঁ, গলন প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদ হলো মাটিতে যদি দ্রবণীয় শিলা বেশি থাকে। দ্রবণীয় শিলা কি, তোমরা জানো যে ভূপৃষ্ঠ বিভিন্ন শিলা নিয়ে গঠিত, আগ্নেয় শিলা, পাললিক শিলা, চুনা পাথর। কাজে তোমরা জানো যে কিছু শিলা আছে যেমন চুনা পাথর, তারপরে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তারপরে কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, এগুলো দ্বারা গঠিত যে শিলা আছে, দ্রবণীয় শিলা দ্বারা গঠিত যে ভূপৃষ্ঠ, সেগুলো কি হয়, পানি চুইয়ে যাওয়ার সময়, পানি প্রবাহিত হওয়ার সময়, পানি চুইয়ে যাওয়ার সময় গলন প্রক্রিয়ায়, অর্থাৎ এই শিলাগুলো, এই দ্রবীভূত শিলাগুলো গলে যায় গলন প্রক্রিয়ায়, এবং সেখানে কি হয়, গর্তের সৃষ্টি হয়, হ্রদের তলদেশের সৃষ্টি করতে পারে, এবং হ্রদের তলদেশের সৃষ্টি হয়, এবং সেখানে বৃষ্টির পানি জমা হতে পারে, অম্লীয় হয়। তোমরা জানো যে বৃষ্টির পানি যখন জমা হয় এইসব তলদেশে যে হ্রদ হয়, হ্রদের পানি অনেকটা অম্লীয় হয়ে থাকে, এবং চুনা পাথর গলিয়ে মাটির অভ্যন্তরে কি হয়, গর্ত সৃষ্টি হয় বলেছি, এবং সেখানে পানিটাও কিছু অম্লীয় থাকতে পারে। এই ধরনের হ্রদের উদাহরণ হলো যে ফ্লোরিডা লেক, ইউএসএ আমরা দেখতে পারি, ইউএস এর মধ্যে দেখা যায় যে ইউএসএ তে যে ফ্লোরিডা লেক, সেটা এভাবে গলন প্রক্রিয়া সৃষ্টি হয়েছে।
যে এবং আরেকটি উদাহরণ হলো বলকানে যেটা দেখতে পাওয়া যায় পেনিনসুলা আমরা যেটা বলকানে দেখতে পাই। এরপরে আমরা এরপরে স্লাইডে চলে যাব। এখানে আমরা 6 নাম্বার পয়েন্টসটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে নদীর নাব্যতার ফলে সৃষ্ট হ্রদ। উঁচু পার্বত্য এলাকায় যেখানে নদীর উৎপত্তি, সেখানে নদীর প্রচন্ড স্রোতে স্রোতের পরিবর্তনের সময় পতিত পানির ধাক্কায় কি হয়, বিরাট আকারের গর্ত তৈরি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে। এই ধরনের হ্রদকে পাঞ্জপুল বলা হয়ে থাকে। সেটা কেমন, যে উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ উঁচু উঁচু পর্বতে নদীর সৃষ্টি হয়, হ্যাঁ, নদীর উৎপত্তি, এবং সেখানে প্রচন্ড স্রোত থাকে। এই প্রচন্ড স্রোতের সময় পানির ধাক্কায়, অর্থাৎ পানির যে স্রোতে নিচের দিকে পড়ছে, এই ধাক্কায় ওই বিরাট আকারের গর্ত তৈরি হয়, কারণ এটা অবিরত পড়ে দীর্ঘ সময় ধরে অবিরত পড়ে, যার জন্য সেখানে গর্ত তৈরি হয়ে হ্রদের সৃষ্টি হতে পারে, হ্যাঁ, যেটাকে পাঞ্জপুল বলা হচ্ছে। এবং এই ধরনের হ্রদের উদাহরণ হলো টুলার হ্রদ, যেটা ক্যালিফোর্নিয়াতে দেখতে পাওয়া যায়। এরপর আমরা যেটা দেখবো বাত্তা প্রবাহের ফলে সৃষ্ট হ্রদ। বাত্তা প্রবাহের ফলে সৃষ্ট হ্রদ বাতাসের ঘর্ষণ জনিত শক্তির ফলে, হ্যাঁ, শিলা ঘর্ষণের ফলে শিলাগাত্রে খাদের সৃষ্টি হয়, অথবা বালি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি হ্রদ সৃষ্টি হয়। ঠিক আছে, বালিয়াড়ি হ্রদ সৃষ্টি হতে পারে। শুকনো এলাকায় এ ধরনের হ্রদ সৃষ্টি হলে তার পানি ক্ষণস্থায়ী হয়, সেখানে পানি তার দীর্ঘ সময় থাকবে না, অল্প সময় থাকবে, এবং মোটামুটি আবহাওয়ার উপর এগুলি হ্রদের পানিটা নির্ভরশীল থাকে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বালিয়াড়ি হ্রদ আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়াও বালিয়াড়ি জমা হয়ে নদীর উপত্যকায় বাঁধ সৃষ্টির ফলেও তোমার বালিয়াড়ি হ্রদ সৃষ্টি হতে পারে। সেটা হলো নদীর উপত্যকা, নদী যে বয়ে চলে, হ্যাঁ, নদী অনেক কিছু কিন্তু বহন করে নিয়ে আসছে, এবং এরা যদি প্রচুর পরিমাণে বালি যদি বাহিত হয়, বালিটা তোমার নদীর উপত্যকায় জমে যায়, জমে বাঁধ সৃষ্টি হতে পারে, বাঁধ সৃষ্টি হয়ে ওই অংশটুকু আলাদা হয়ে যেতে পারে, এবং চারদিকে স্থলভাগ দ্বারা আবৃত হয়ে মাঝখানে পানি থাকতে পারে। সেভাবেও কিন্তু এই হ্রদের সৃষ্টি হতে পারে, যেহেতু বালি চারদিকে থাকবে, সেই জন্য এটাকে স্থলটা থাকবে বালি, সেই জন্য এটাকে বালিয়াড়ি হ্রদ বলা হবে। হ্যাঁ, তো এরপরেরটাতে আমরা চলে যাব উল্কাপিণ্ড পতনের ফলে সৃষ্ট হ্রদ। উল্কাপিণ্ড তোমরা জানো, আকাশ থেকে মাঝে মাঝে উল্কাপিণ্ড পড়ে, বড় বড় উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে পতনের ফলে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়, এবং এই গর্তে পানি জমে হ্রদ সৃষ্টি হয়। এটাকে ম্যাটিওর লেকও বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আছে উপকূলীয় আবহাওয়ার কারণে সৃষ্ট হ্রদ। বড় হ্রদ বা সমুদ্রের কিনারে যদি অসমান বা খাঁজ কাটা হয়, উপকূলীয় অঞ্চলটা যখন তোমার অসমান বা খাঁজ কাটা হয়, তাহলে খাদের মুখ বাধাপ্রাপ্ত হয় এবং অনেক সময় হ্রদের সৃষ্টি হতে পারে। অর্থাৎ বড় হ্রদ বা সমুদ্রের কিনারা অসমান হবে, হ্যাঁ, অসমান অর্থাৎ সমান হবে না, প্লেন হবে না। এই প্লেন না হলে তখন কি হয়, খাদের মুখ বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ উঁচু নিচু হচ্ছে, এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সেই অসমান অংশের মধ্যে পানি জমা হয়ে কি হবে, হ্রদের সৃষ্টি হতে পারে। বিবর কর্তৃক সৃষ্ট লেক। বিবর হলো এক ধরনের প্রাণী যাদের অনেক শক্ত দাঁত আছে। এরা কি করে, এরা নদীর উপরে যে কিনারে যে গাছ থাকে, গাছকে সেই দাঁত দিয়ে কেটে ফেলে, গাছের এই যে গুড়িকে, কাণ্ডকে কেটে ফেলে, কেটে নদীর নাব্য অংশে ফেলে দেয়, হ্যাঁ, নদী যে প্রবাহিত হচ্ছে তার মুখে ফেলে দেয়। ফেলে দিলে সেখানে বাঁধ তৈরি হয়ে যায়, এই বাঁধ দিয়ে ছোট ছোট হ্রদের সৃষ্টি হয়। সেখানে এরা এরকম ছোট ছোট জলাশয় তৈরি করে, সেখানে এরা বাসা তৈরি করে, এইসব ছোট ছোট জলাশয়ে এরা বাসা তৈরি করে এবং সেখানে তারা বসবাস করে। এই যে ছোট ছোট জলাশয় তৈরি করছে, হ্রদ তৈরি করছে, এগুলোই বিবর কর্তৃক সৃষ্ট লেক বলা হচ্ছে। যে এইভাবে নর্থ আমেরিকায় বিভার লেকটি তৈরি হয়েছে। সবশেষে আমরা 11 নাম্বার পয়েন্টস আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম জলাধার বা হ্রদ বা মানুষ কর্তৃক সৃষ্ট হ্রদ। একটু আগে আমি এটা আলোচনা করেছি যে কৃত্রিম জলাধার বা হ্রদ মানুষ কর্তৃক সৃষ্টি হতে পারে বিভিন্ন কারণে। এই বিভিন্ন কারণগুলোর মধ্যে আমি বলেছি যে খনি থেকে তোমার বিভিন্ন সময়ে খনিজ পদার্থ উত্তোলন হয়, সেগুলির জন্য। তারপরে কৃষি জমিতে সেচ দিতে হয়, কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য।
এছাড়াও জলবিদ্যুৎ উৎপন্ন হওয়ার জন্য বিভিন্ন কারণে তোমার এইসব মানুষ দ্বারা এই ধরনের হ্রদ সৃষ্টি হয়ে থাকে। তাহলে কৃত্রিম জলাধার বলতে আমরা কি বুঝবো? মানুষ দ্বারা সৃষ্ট এমন একটি জলমগ্ন এলাকা বোঝায় যার পানির উচ্চতা দ্রুত কি করবে? উঠানামা করবে। পানির উচ্চতা দ্রুত উঠানামা করে এবং যার ঘনত্ব বেশি থাকে এবং তলদেশে বসবাসকারী জীবের পরিমাণ হ্রদ অপেক্ষা কম থাকে। যেহেতু এটা কৃত্রিম ভাবে তৈরি থাকে, এটার গভীরতা বেশি থাকে না, সেজন্য দেখা যায় যে জলদেশে বসবাসকারী জীবের পরিমাণও হ্রদ অপেক্ষা অনেক কম থাকে, অর্থাৎ প্রাকৃতিক হ্রদ অপেক্ষা কম থাকে। তাহলে কৃত্রিম জলাধার ও প্রাকৃতিক জলাধারের মধ্যে পার্থক্য হলো, কৃত্রিম জলাধার হলো তোমার তাপধারক হয়ে থাকে এবং পুষ্টি উপাদান রপ্তানিকারক হয়ে থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান উৎপন্ন করে থাকে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এরপরে আমরা লেক বেসিনসে চলে যাব। লেক বেসিনে আমরা কি দেখতে পাই? লেক বেসিনে আমরা, লেক মানে বেসিন মানে তলদেশ, লেকের তলদেশে বিভিন্ন ধরনের আকার দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের আকার আমরা দেখতে পাই। এই তলদেশের বেসিনের তলদেশের আকৃতির উপর ভিত্তি করে হ্রদকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। হ্রদকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। এই 7 প্রকারের হ্রদের সম্পর্কে আমরা পড়ব। এর তলদেশটা কি কি ধরনের হয়ে থাকে। প্রথমে আছে সমগভীরতা বিশিষ্ট আয়তাকার হ্রদ, অর্থাৎ রেক্টেঙ্গুলার লেক উইথ ইউনিফর্ম ডেপথ। সমগভীর অর্থাৎ হ্রদের তলদেশটা আয়তাকার হবে এবং সব জায়গায় সমানভাবে গভীরতা থাকবে এবং এর গভীরতা প্রায় সব জায়গায় একই ধরনের হবে এবং এতে আলো সব জায়গায় সমানভাবে পড়বে। ঠিক আছে, সেই ধরনের হ্রদকে আমরা সমগভীরতা বিশিষ্ট আয়তাকার হ্রদ বলবো। এরপর আছে প্রতিসম উত্তল প্যারাবোলিক হ্রদ, সিমেট্রিক্যাল কনভেক্স প্যারাবোলিক লেক। এবং এই প্রতিসম উত্তল প্যারাবোলিক হ্রদটা কিরকম হবে? এটা এ ধরনের হ্রদের কেন্দ্রস্থলে গভীরতা বেশি থাকবে এবং ক্রমান্বয়ে দুপাশ অগভীর হবে। দুপাশ মানে কি? হ্রদের দুই পাড়ের কথা বলা হচ্ছে। দুই পাড় অগভীর হবে, বেশি গভীর হবে না, এবং কেন্দ্রস্থল অর্থাৎ মাঝখানটা অনেক বেশি গভীর থাকবে। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করবো ওটা হলো উত্তল অর্ধ প্যারাবোলিক হ্রদ, অর্থাৎ কনভেক্স হাফ প্যারাবোলিক লেক। এই হ্রদে একদিকে খাড়া থাকে, হ্রদের একটা পাড় খাড়া থাকবে এবং অন্যদিকে ক্রমান্বয়ে অগভীর হয়, অর্থাৎ একটা পাড় খাড়াই থাকে আরেকটা পাড় ক্রমান্বয়ে অগভীর হয়ে থাকে, অর্থাৎ পুরোপুরি খাড়া থাকে না। হ্যাঁ, সেটাকে আমরা বলবো উত্তল অর্ধ প্যারাবোলিক হ্রদ। এরপর যেটা আছে অবতল প্যারাবোলিক হ্রদ। অবতল প্যারাবোলিক হ্রদে আমরা কি দেখতে পাই? কেন্দ্রস্থলে সবচেয়ে বেশি অগভীর থাকে এবং কিনারা ক্রমান্বয়ে গভীর হতে থাকে, অর্থাৎ কেন্দ্রস্থলটা অগভীর কিন্তু কিনারাগুলো গভীর থাকে। এই ধরনের হ্রদকে আমরা অবতল প্যারাবোলিক হ্রদ বলবো। এরপর আছে প্রতিসম প্রিজম আকৃতির হ্রদ, যেটাকে সিমেট্রিক্যাল প্রিজমেটিক লেক বলা হয়ে থাকে। এবং এটা কি? এর হ্রদের বেসিন প্রিজমের মতো। তোমরা প্রিজম নিশ্চয়ই দেখেছো যে প্রিজম আকৃতির হ্রদকে আমরা এই প্রতিসম প্রিজম আকৃতির বা সিমেট্রিক্যাল প্রিজমেটিক লেক বলবো। এরপর আছে অর্ধ প্রিজম আকৃতির লেক। এর বেসিন অর্ধ প্রিজমের মতো আকার হবে। ট্রাঙ্কেটেড প্রতিসম উত্তল চতুষ্টয় হ্রদ, ট্রাঙ্কেটেড সিমেট্রিক্যাল কনভেক্স কোয়ার্টাইল লেক। এই ধরনের হ্রদের কেন্দ্রস্থল গভীর কিন্তু কিনারা বেশ কিছু দূর পর্যন্ত এবং সমগভীরতা সম্পন্ন হয়, অর্থাৎ কেন্দ্রস্থলটা অনেক গভীর হয় এবং কিনারটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এর কিনারটা সমগভীরতা সম্পন্ন হয়ে থাকে। কাজে লেকের বেসিন তলদেশটা কি কি ধরনের হবে? 7 ধরনের হয়ে থাকে, 7 প্রকারের আমরা পড়লাম। এরপর আমি পরবর্তী স্লাইডটিতে চলে যাব। পরবর্তী স্লাইডটি তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী স্লাইডটি আমি ইকোলজিক্যাল জোনস অফ লেক জোনেশন নিয়ে আলোচনা করছি। ইকোলজিক্যাল জোনস অফ লেক নিয়ে আলোচনা করব। পানির গভীরতা ও আলোর উপর ভিত্তি করে একটি গভীরতার সমগ্র এলাকাকে 4টি ইকোলজিক্যাল অঞ্চলে ভাগ করা হয়। এটা কিন্তু আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছি। আজকে আমি
যেহেতু এটা তোমাদের আলাদা করে আছে, লেকস টপিকস এর মধ্যে আছে, আজকে আরো একটু বিস্তারিত ভাবে আলোচনা করে দিচ্ছি। কাজে এটা কিসের উপর ভিত্তি করে? পানির গভীরতা, পানি কতখানি গভীর এবং আলো প্রাপ্যতা, আলো কতটুকু পাচ্ছে সেটার উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগটি করা হয়েছে। এবং এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: লিটোরাল অঞ্চল, লিমনেটিক অঞ্চল, প্রোফান্ডাল অঞ্চল, বেন্থিক অঞ্চল। লিটোরাল অঞ্চল হ্রদের তীরবর্তী অর্থাৎ পাড় থেকে অগভীর অঞ্চলকে যে পর্যন্ত তোমার আলো পৌঁছাতে পারে, পাড়ের কিনারা পর্যন্ত তলদেশ, পাড়ের কিনারা পর্যন্ত নিচ পর্যন্ত, কিনারার নিচ পর্যন্ত যতটুকু পর্যন্ত, অর্থাৎ নিচ পর্যন্ত যতটুকু পর্যন্ত আলো পৌঁছাতে পারে সেটুকু হবে লিটোরাল অঞ্চল। বুঝতে পারছো? পাড়ের কিনারা হবে এবং কিনারায় যেটুকু পর্যন্ত একদম নিচ পর্যন্ত, মাটি পর্যন্ত তোমার আলো যাবে সেইটুকু অঞ্চল হবে লিটোরাল অঞ্চল। আর লিমনেটিক অঞ্চল হলো এই লিটোরাল অঞ্চলের পরের থেকে যেটুকু পর্যন্ত, পানির গভীরতা যেটুকু পর্যন্ত আলো পৌঁছাতে পারে সেইটুকু অঞ্চল পর্যন্ত যে অঞ্চলটুকু থাকবে, সেটুকু পর্যন্ত যে অঞ্চল থাকবে সেটাকে আমরা লিমনেটিক অঞ্চল বলবো। অর্থাৎ তীরের নিকটবর্তী স্থান থেকে শুরু করে আলো প্রবেশ্য স্থান পর্যন্ত বিস্তৃত উন্মুক্ত অঞ্চল, পানির অংশ, অঞ্চল বা পানির অংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত হবে এবং এটা বিস্তৃত থাকবে। এটা সবচেয়ে হ্রদের উৎপাদনশীল এলাকা। উৎপাদনশীল এলাকা মানে এখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন থাকবে, জলজ উদ্ভিদ থাকবে। প্রচুর পরিমাণে সবুজ উদ্ভিদ থাকলে উৎপাদন বেশি হবে, তোমরা জানো। এরপর আছে প্রোফান্ডাল, গভীর পানির ক্ষেত্র অঞ্চল এবং এই তলদেশ নিয়ে এই অঞ্চলটা গঠিত। অর্থাৎ এই অঞ্চলে কার্যকরী আলো প্রবেশ করতে পারে না, তাই এখানে সালোক সংশ্লেষী জীব এই অঞ্চলে বাস করতে পারে না, অর্থাৎ সবুজ উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন এই অঞ্চলে আমরা দেখতে পাবো না। এরপরে আছে, এবং এই প্রোফান্ডাল অঞ্চলের শেষের দিকের অঞ্চলকে ক্ষতিপূরণ এলাকা বলা হয়ে থাকে, যেটাকে কম্পেনসেশন এলাকা। এবং সবচেয়ে শেষে যেটা আছে বেন্থিক অঞ্চল, এটা হলো হ্রদের একেবারে তলদেশে বা তলানি অঞ্চল। এখানে অন্ধকার থাকবে, অন্ধকার পানি অঞ্চল, এবং এখানে প্রচুর পরিমাণে ডিকম্পোজার বা পচনকারী দেখতে পাওয়া যায়। আমি তোমাদেরকে বলেছি যে হ্রদে যে সবুজ উদ্ভিদ বা জীব থাকবে, মাছ থাকবে, হ্রদ বা এইসব জলাশয়ে জলজ প্রাণী থাকবে, সেগুলো যখন মারা যাবে সেগুলো কি হবে, নিচে হ্রদের তলদেশে জমা হবে এবং সেগুলোকে পচানোর জন্য সেখানে প্রচুর ডিকম্পোজার থাকবে। এই ডিকম্পোজার গুলো কি? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এগুলো হলো এইসব ডিকম্পোজার। এবং এখানে একটা চিত্র দিয়েছি। চিত্রটা আমি তোমাদের বইয়ের ফটোকপিটা ছবি থেকে, তোমাদের বই থেকে ছবি তুলে এখানে পেস্ট করেছি। তোমরা দেখতে পাচ্ছ একটি গভীর হ্রদের বিভিন্ন ইকোলজিক্যাল অঞ্চল দেখানো হয়েছে, হ্রদ পৃষ্ঠ দেখানো হয়েছে। লিটোরাল অঞ্চলটা পাড় থেকে মানে ভূমি থেকে 6 মিটারের পর্যন্ত গভীর হতে পারে। লিটোরাল অঞ্চলকে আবার সাব লিটোরাল অঞ্চলও বলা হয়েছে, আর এটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা 10 মিটার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তারপরে প্রোফান্ডাল অঞ্চল দেখানো হয়েছে, যেখানে দেখেছো যে লিমনেটিক অঞ্চলের পরে কম্পেনসেশন অঞ্চলও দেখানো হয়েছে। এবং সবচেয়ে শেষে প্রোফান্ডাল অঞ্চল এবং বেন্থিক অঞ্চল আছে। তোমরা কি বুঝতে পেরেছো? একজন মাইক্রোফোনটা অন করো, অন করে বলো যে বুঝতে পেরেছো কিনা। ফামিদা, তুমি একটু অন করো। লিজা, ফামিদা, লিজা, তোমার মাইক্রোফোনটা অন করো, অন করো। আঙ্গুল দিয়ে প্রেস করলে ওই যে মাইক্রোফোনটা যে ক্রস করা আছে, লাল মাইক্রোফোনটা, সেখানে একটা আঙ্গুল দিয়ে চাপ দিলে ওটা অন হবে। লিজা, তুমি কি শুনতে পাচ্ছ? মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ, এখন আমি যে তোমাকে বললাম যে একটু আগে যে আমরা পড়ালাম যে ইকোলজিক্যাল জোনের উপর ভিত্তি করে যে লেকের শ্রেণীবিন্যাস, সেটা কি তুমি বুঝতে পেরেছো? 4টা ভাগে যে ভাগ করা হয়েছে। কথা শোনা যাচ্ছে না? বুঝতে পেরেছো? আর একটু জোরে বলো। একদম হ্রদের তলদেশে যে পানি জমা থাকে সেটাকে আমরা কি বলছি? হ্রদের তলদেশে যে মানে কোনো ইয়ে থাকে না, যে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং মৃত পচা যে জীব দেহ, উদ্ভিদ প্রাণী দেহ নিচে জমা হয়, সেখানে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বেন্থিক অঞ্চল বলছি, তাই না? একদম নিচের অঞ্চলটাকে কি বলছি বলো তো? ম্যাডাম, একদম নিচের অঞ্চলকে বেন্থিক অঞ্চল বলা হয়। বেন্থিক অঞ্চল বলা হচ্ছে। সোহেলি বলেছে
ভেরি গুড, তোমরা ফলো করবে, লেকচার ফলো করবে, ঠিক আছে। এরপরেরটাতে আমরা চলে যাই। এরপরে ক্লাসিফিকেশন অফ লেকস, আজকের লেকচারের লাস্ট টপিক। এবং ক্লাসিফিকেশনটা অনেক বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন আছে, তোমাদেরকে আমি প্রথমেই বলেছি। আজকে শুধু একটা ক্লাসিফিকেশন আমরা পড়বো, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকোলজিক্যাল জোন পরীক্ষায় থাকে, ক্লাসিফিকেশন অফ লেকস, যে নিউট্রিশন বা প্রোডাক্টিভিটির উপর ভিত্তি করে লেকসের ক্লাসিফিকেশন, এটাও কিন্তু পরীক্ষায় থাকে। কাজে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলো ভালোভাবে পড়বে। আচ্ছা, তাহলে এই শ্রেণী বিভাগটা কিসের উপর ভিত্তি করে? ক্লাসিফিকেশন অফ দ্য লেক অন দ্য বেসিস অফ নিউট্রিশন, প্রোডাক্টিভিটি, অর্থাৎ উর্বরতা, পুষ্টি বা উৎপাদনশীলতা। হ্যাঁ, যে সবুজ উদ্ভিদ যে উৎপাদক, সে যে খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, সেটার হারকে আমরা উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলি। এই উৎপাদনশীলতার উপর ভিত্তি করে হ্রদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে এবং প্রধানত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এটা গত লেকচারে আমি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে, এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে 3 ভাগে ভাগ করে, এই 3টি ভাগ কি? অলিগোট্রফিক হ্রদ, তারপর হলো ইউট্রফিক হ্রদ, এবং সবশেষ হলো ডিস্ট্রফিক হ্রদ। আমাকে কি কেউ একজন বলবে যে 3টা হ্রদ আমি কি কি বললাম? একটু বলো, কে বলবে? মারিশা অন করে বলো। 3 প্রকারের যে হ্রদ বললাম, এই 3 প্রকারের হ্রদ কি? মারিশা, মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ, বলো 3 প্রকারের হ্রদের নাম বলো। অলিগোট্রফিক হ্রদ বলো। অলিগোট্রফিক, তারপর থার্মোস্কাই, তারপর হাইপোলিনিয়াম। অলিগোট্রফিক হ্রদ, তারপরে হলো ইউট্রফিক হ্রদ। ইউট্রফিক, হ্যাঁ, এবং সবার শেষে হলো ডিস্ট্রফিক হ্রদ। ইউট্রফিক আর ডিস্ট্রফিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ধরতে পারোনি, তুমি ওটাতে চলে গিয়েছো, বৈশিষ্ট্যগুলোতে চলে গিয়েছো। হ্যাঁ, উর্বরতা বা পুষ্টির উপর ভিত্তি করে আমরা হ্রদের শ্রেণীবিন্যাস করে থাকি, হ্রদকে 3 ভাগে ভাগ করে থাকি। হ্যাঁ, সেই 3টি ভাগ হলো অলিগোট্রফিক, ইউট্রফিক, ডিস্ট্রফিক। হ্যাঁ, অলিগোট্রফিক হ্রদ, ইউট্রফিক হ্রদ, ডিস্ট্রফিক হ্রদ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। যে প্রথমে অলিগোট্রফিক হ্রদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবে। এখানে আমি তোমাদের বই থেকে ছবি তুলে পেস্ট করেছি। অলিগোট্রফিক হ্রদ দেখতে পাচ্ছ। অলিগোট্রফিক হ্রদ ইংরেজি ভি আকৃতির হবে, এটা এর আগে আমি বলেছি, ভি আকৃতির হবে, এবং এর এপিলিনিয়াল অঞ্চল কিন্তু তোমরা এর আগে পড়েছো। হ্যাঁ, এপিলিনিয়াল অঞ্চল, থার্মোক্লাইন অঞ্চল এবং হাইপোলিনিয়াল অঞ্চল। এটা কি? এটা তাপমাত্রার উপর ভিত্তি করে লেকের একটা শ্রেণী বিভাগ, এবং উপরের হ্রদের অঞ্চলটা বিস্তৃত থাকে, এবং এখানে তাপমাত্রার এই স্তরটাকে বলা হয় এপিলিনিয়াল। এবং এরপরে যেখানে তাপমাত্রা দ্রুত নিচে থেকে পতিত হয়, সেই অঞ্চলটাকে বলে থার্মোক্লাইন বা মেটালিনিয়াল। এবং নিচে ঠান্ডা অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হবে হাইপোলিনিয়াল অঞ্চল। কাজে এই 3টা অঞ্চল ভেদ করে এখানে অলিগোট্রফিকের কথা বলা হয়েছে। এবং ভি আকৃতি তোমরা দেখতে পাচ্ছ, সবচেয়ে গভীর হয়, গভীরতা অনেক বেশি থাকে। পানিতে তলদেশে জৈব পদার্থ কম থাকে, কারণ পুষ্টি উপাদান যত নিচে, উদ্ভিদ প্রাণী যত বেশি এদের মৃতদেহ যত বেশি নিচে কম জমা হবে, এটা কম ভরাট হবে, এটা গভীর থাকবে বেশি। হ্যাঁ, গত ক্লাসে আমি আলোচনা করেছি। তো এই জন্য জৈব পদার্থ কম থাকবে, যেহেতু এখানে মৃতদেহ ওরকম তালানি থাকে না, জমা হয় না, জৈব পদার্থের পরিমাণ কম থাকবে। পাড় খুব খাড়া থাকে, যে কারণে কিনারায় নোঙরবদ্ধ উদ্ভিদ জন্মাতে পারে। হ্যাঁ, পাড় খাড়া থাকে, কিনারায় নোঙরবদ্ধ উদ্ভিদ আমরা জন্মাতে থাকি। তারপরে দেখি এরপরে আছে এখানে তাপমাত্রা স্তরীভূতকরণ বেশি, ফলে বিভিন্ন স্তরের পানি মিশতে পারে না। এটি একটু আগে দেখালাম। তাপমাত্রা অনুযায়ী 3টা স্তর এখানে দেখা যায়: এপিলিনিয়াল স্তর, থার্মোক্লাইন অঞ্চল এবং হাইপোলিনিয়াল অঞ্চল। হ্যাঁ, থার্মোক্লাইন স্তর হালকা হয়ে থাকে এবং হাইপোলিনিয়াল স্তরের আয়তন অধিক হয়ে থাকে। আলো হ্রদের তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে নিচের দিকে অর্ধকা থাকে। উপরের পানি নীল মনে হয়। আলো পৌঁছাতে পারে না বলে নিচের পানিটা ঠান্ডা থাকে, এবং গভীরে ঠান্ডা পানিতে বসবাসকারী প্রচুর পরিমাণে মাছ থাকে। যে কিছু মাছ আছে যেগুলো গভীরে থাকে এবং ঠান্ডা পানিতে বসবাস করতে পারে, সেখানে তারা টিকে থাকতে পারে। তো সেই ধরনের মাছের পরিমাণ এখানে বেশি থাকে। বৃহত্তর জলজ উদ্ভিদ অপ্রচুর, অর্থাৎ খুব বড় ধরনের জলজ উদ্ভিদ এখানে জন্মায় না, প্লাঙ্কটন সীমিত থাকে।
এবং অনেক প্রজাতি বিদ্যমান থাকে। পানি সম্পূর্ণ ঘূর্ণন হয় না, ফলে পুষ্টি উপাদান উপরে আসতে পারে না, অর্থাৎ উপরের পানি নিচে, নিচের পানি যে উপরে যাবে এই ধরনের হয় না। ফলে এই ধরনের হ্রদের জৈবিক উৎপাদন খুব কম হয়। এসব হ্রদের পানিতে ক্যালসিয়াম, ফসফরাস ও নাইট্রোজেনের পরিমাণও কম থাকে এবং অক্সিজেনের অভাব পরিলক্ষিত হয়, অর্থাৎ বিওটি বেড়ে যায়। যেহেতু ওই যে তোমরা বুঝতে পারছো জৈবিক উৎপাদন কম, অর্থাৎ সবুজ উদ্ভিদের পরিমাণ কম। সবুজ উদ্ভিদ বেশি থাকলে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে থাকে, সেজন্য পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। পানিতে অক্সিজেনের এটাও একটা উৎস, সেজন্য এখানে অভাব পরিলক্ষিত হয়, যে জন্য বিওটি বেড়ে যায়। এসব হ্রদে হাইড্রোজেন, সালফাইড ও কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। যেহেতু ওই যে সবুজ উদ্ভিদ থাকে না, তারা কার্বন ডাই অক্সাইড নেয় না, স্বভাবতই গ্রহণ করে না, করার বিষয়টা থাকে না, এবং সেজন্য কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। এ ধরনের হ্রদের নিচে পিএইচ এর মান কম এবং উপরে বেশি থাকে। সাধারণত গ্লেসিয়েশন বা টেকটনিক মুভমেন্টের ফলে এই ধরনের হ্রদের উৎপত্তি হয়। এর আগেও আমরা বলেছি এই ব্যাপারে। এরা ক্রমবিবর্তনের ফলে ইউট্রফিকের হ্রদে পরিণত হয়ে যায়। ক্রমবিবর্তনের ফলে ইউট্রফিকে পরিণত হয়ে যায় মানেটা কি, এটা আমি গত ক্লাসেও বলেছি। অলিগোট্রফিক হ্রদে ক্ষেত্রে কি হয় যে ওই যে এদের জলের যে উদ্ভিদ, জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, এগুলো মরে নিচে জমা হবে, পার্ক হয়ে যাবে, বা পাড়ের উপরে যদি উদ্ভিদ থাকে বা বাতাস দ্বারা তাড়িত হয়ে ধুলা, বালি, মাটি লেকে পড়বে এবং নিচে জমা হবে। এভাবে জমা হতে হতে এদের লেকের তলদেশ ভরাট হয়ে যায়। ভরাট হয়ে গেলে এরা আর ওরকম ভি আকৃতির গভীর থাকে না, এবং তখন ওই গভীরতাটা কমে এটা কি হয়, অনেকটা ইউ আকৃতির হয়ে যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ইউ আকৃতির হয়ে যায়, ইউ অক্ষরের মতো হয়ে যায়, এবং তখন এটাকে ইউট্রফিক হ্রদ বলে। এটাকেই ক্রমবিবর্তন বলছে। অনেক বছরের ব্যবধানে এই ধরনের পরিণত হয়, অলিগোট্রফিক হ্রদ ইউট্রফিকে পরিণত হয়। তাহলে আসো আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। ইউট্রফিক হ্রদ, এদের বৈশিষ্ট্যগুলা নিয়ে আলোচনা করি। তলদেশে আকৃতি ইউর মতো। কেন ইউর মতো হয় একটু আগেই বললাম। তলানি পড়ায় গভীরতা কম। তলানি মানে আমি একটু আগেই বলেছি যে এর গভীরতা কম থাকে। পাড় ঢালু থাকায় সেখানে বড় বড় উদ্ভিদ ও উভচর উদ্ভিদ জন্মাতে পারে, বড় বড় উদ্ভিদ জন্মায়, এবং এগুলির বলেছি যে এগুলির শাখা প্রশাখা, ডাল পাতা ওই হ্রদে পড়তে পারে। হ্রদে পড়ে এগুলো হ্রদের তলদেশে জমা হয়, হ্রদের গভীরতা কমে যায়। এবং এই ধরনের হ্রদের পানিতে তলদেশে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। ওই যে যেহেতু মৃত উদ্ভিদ, প্রাণী এবং ওই যে পাড়ের গাছপালা ইত্যাদি নিচে জমা হয়, তলদেশে জমা হয়, সেজন্যই জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। গভীরতা অপেক্ষাকৃত কম হয়। শীতকালে তাপের স্থলীভূতিকরণ হতে পারে। এরপর আলো তলদেশ পর্যন্ত প্রবেশ করতে পারে না, এটা একটু আগেই বললাম। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। দেখতে পাচ্ছি আরো বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে আলোচনা করছি। এখানে পানির সম্পূর্ণ ঘূর্ণন হয় বিধায় জৈবিক পদার্থ সর্বত্র বিস্তৃতি লাভ করতে পারে। আচ্ছা, পানি সম্পূর্ণ ঘূর্ণন হয় মানে নিচের পানি উপরে যাবে, উপরের পানি নিচে আসে, এবং এইভাবে নিচের যে জৈবিক পদার্থ এগুলো উপরে যেতে পারে। এই জন্য জলাশয় সর্বত্র পানির জৈবিক পদার্থের বিস্তৃতি সমান থাকে। পানির ঘূর্ণনের ফলে H2S ও কার্বন ডাই অক্সাইড বেশি বাড়তে পারে না, কারণ পানি যেহেতু ঘুরে নিচের পানি উপরে যায়, এই জন্য এরা জমা হতে পারে না, এই জন্য এদের তলদেশে জমা হতে পারে না, এবং এদের পরিমাণও বাড়ে না। গভীর ও স্তরিত ইউট্রফিক হ্রদে ডিজলভ অক্সিজেন কম অথবা হাইপোলিমনিয়ন অঞ্চলে একেবারে অনুপস্থিত থাকে। গভীর ও স্তরিত, যখন হ্রদটা গভীর থাকে বা স্তরীভূত অবস্থা দেখতে পাওয়া যায়, তখন ইউট্রফিক হ্রদে আমরা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দেখতে পাই না, এবং হাইপোলিমনিয়ন অঞ্চলে একেবারে অনুপস্থিত থাকে। কারণ মিশ্রণের ফলে যে হাইপোলিমনিয়ন অঞ্চলে এমনিও অক্সিজেনের পরিমাণ কম থাকে। হ্যাঁ, আবার ওই যে ঘূর্ণনের ফলে নিচের অক্সিজেন উপরে চলে যাচ্ছে, এভাবেও হাইপোলিমনিয়ন অঞ্চলে অক্সিজেন শূন্য হয়ে পড়ে। ক্যালসিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, কিন্তু হিউমিক পদার্থ অল্প। প্রোফান্ডান অঞ্চলের পানি তেমন ঠান্ডা থাকে না, ফলে এই অঞ্চলে পানি সমৃদ্ধ নয়। তলদেশের ঠান্ডা ও গভীর পানিতে বিচরণশীল মাছ মোটেই দেখা যায় না। এটা হলো অলিগোট্রফিক হ্রদে আমরা দেখেছি যে হাইপোলিমনিয়ন অঞ্চলের পানি বা প্রোফান্ডাল অঞ্চলের পানি ঠান্ডা থাকে, এবং সেখানে ঠান্ডায় যে মাছগুলো থাকে, যে প্রাণীগুলো বিচরণ করে, সেগুলো কিন্তু আমরা অলিগোট্রফিকে দেখতে পেয়েছি, সেগুলো আবার আমরা এখানে দেখতে পাবো না। হ্যাঁ, কারণ প্রোফান্ডাল অঞ্চলের পানি সেরকম ঠান্ডা থাকে না, কাজে সেই অঞ্চলে যে মাছ বা প্রাণীগুলো থাকবে, ঠান্ডা পানিতে যেগুলো থাকবে, সেগুলো আবার ইউট্রফিক হ্রদে থাকবে না, যেহেতু সেখানকার পানি ঠান্ডা না। আচ্ছা, এরপর ইউট্রফিক হ্রদে প্ল্যাঙ্কটন অধিক মাত্রায় জন্মাতে দেখা যায়। এদের মধ্যে ডায়টমি বেশি থাকে।
নীলাভ সবুজ শৈবালগুলো সাধারণত ব্লুম সৃষ্টি করে থাকে। এই ধরনের হ্রদে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য ঠিক মতো থাকে, কারণ উপরের হ্রদের উপরিতলে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন জলজ সবুজ উদ্ভিদ থাকে, যেগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে থাকে। আবার যে কার্বন ডাই অক্সাইডটা, এটাও জলজ উদ্ভিদ এবং প্রাণী কর্তৃক ব্যবহৃত হয়। আবার এতে শ্বসনের দ্বারা কার্বন ডাই অক্সাইড যে সৃষ্টি হয়, সেটাও সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। কাজে দেখা যায় যে এই যে ব্যবহার এবং উৎপাদন, এই দুইটা মিলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য ঠিক থাকে। এসব হ্রদে ক্রমবিবর্তনের ফলে জলাভূমিতে পরিণত হয়। অর্থাৎ ইউট্রফিক হ্রদের মধ্যে কিন্তু ওই যে জলাশয়ে জলজ জীব, উদ্ভিদ, প্রাণীর মৃতদেহ নিচে জমা হবে, পাড়ে যদি কোনো গাছপালা থাকে এগুলির অংশ নিচে পড়ে গিয়ে জমা হবে, পাড়ের মাটি বা বায়ু প্রবাহের দ্বারা বিভিন্ন মাটি, ধুলা, বালি ইত্যাদি এসে সব কিছু নিচে জমা হয়ে অনেক বছরের ব্যবধানে কালক্রমে এই ইউট্রফিক হ্রদ কিন্তু আস্তে আস্তে তলদেশ ভরাট হয়ে যেতে যেতে এটা জলাভূমিতে পরিণত হয়, অর্থাৎ ডিস্ট্রফিক হ্রদে পরিণত হয়ে যায়। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, সেটা হলো ডিস্ট্রফিক হ্রদ। এদের বৈশিষ্ট্য নিম্নরূপ। ইউট্রফিক হ্রদ ভরাট হতে হতে তলানি জমতে জমতে ডিস্ট্রফিক হ্রদে পরিণত হয়ে যায়। ইউট্রফিক হ্রদের ক্রমবিবর্তন বলা হয়। অনেক বছরের ব্যবধানে ইউট্রফিক হ্রদ ডিস্ট্রফিক হ্রদে পরিণত হয়ে যায় এবং ডিস্ট্রফিক হ্রদের এভাবে উৎপত্তি ঘটে। এই ধরনের হ্রদ সসার ধরনের, সসার মানে প্লেট যেরকম হয়, আমরা যে থালা বা প্লেট বলা হয় সেরকমের। এদের গভীরতা নেই বললেই চলে, একেবারে গভীর থাকে না, পানি শুকিয়ে যায় বা কর্দমাক্ত অল্প পানিযুক্ত পানি থাকে বা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। তলদেশে প্রচুর জৈব পদার্থ জমা হয়, ওই যে উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন অংশ বিশেষ, এগুলো মৃত উদ্ভিদ, প্রাণীর দেহ ইত্যাদি জমা হয় এবং এই জন্য প্রচুর জৈব পদার্থ জমা থাকে। এই জন্য প্রচুর পরিমাণে জৈব পদার্থ দেখা যায় এবং পানিতেও প্রচুর জৈব পদার্থ জমা থাকে। এই জন্য কিন্তু পুষ্টি উপাদান বেশি বলা হচ্ছে, হ্যাঁ, উর্বরতা বেশি বা পুষ্টি উপাদান বেশি। ক্যালসিয়াম, ফসফেট এবং নাইট্রোজেন কম পরিমাণে থাকে। হিউমিক পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যেহেতু এই যে একটাই কারণ হিউমিক পদার্থ বেশি থাকবে, কারণ মৃত জৈব পদার্থ অর্থাৎ উদ্ভিদ, প্রাণীর মৃতদেহ থাকে। গভীর পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রায় অথবা সম্পূর্ণরূপে অনুপস্থিত। এর পানিতে প্রায় অক্সিজেন থাকেই না, প্রায় অনুপস্থিতি থাকে। তবে সালফার বা মিথেন গ্যাস জমা হতে দেখা যায়। এরপরের স্লাইডটিতে আমরা চলে যাব। এরপরের স্লাইডটি, প্লাঙ্কটনের সাধারণ প্রজাতির সংখ্যা কম, অনেক প্রজাতি দেখতে পাওয়া যায় না, কিন্তু সায়ানোফাইসিস শ্রেণীর সদস্য খুব বেশি থাকতে পারে। অনেক বেশি পরিমাণে সায়ানোফাইসিস সদস্য দেখতে পাওয়া যায় এবং এই সায়ানোফাইসিস সদস্য তোমরা জানো যে নষ্ট, ক্যানাবেনা, এগুলো পানির উপরে ব্লুম সৃষ্টি করে, ওয়াটার ব্লুম তৈরি করতে পারে। ওয়াটার ব্লুম তৈরি করে একেবারে যে দেখেছো যে লেক বা ডোবা বা পুকুরও কিন্তু হাজামাজা করে ফেলে। ঠিক আছে, আমরা যে পুকুর ডোবা মধ্যে এসে এরকম বলে থাকি, পানির বিষাক্ত করে ফেলে, সূর্যালোক প্রবেশ করতে পারে না, জলজ উদ্ভিদ প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। এই ধরনের ওয়াটার ব্লুম সৃষ্টি করতে পারে। আচ্ছা, তারপরে যে বৈশিষ্ট্যটি আছে, গভীর পানিতে বসবাস করতে পছন্দ করে এমন সব শীতল পানির মাছ এবং অন্যান্য প্রাণী থাকে না। একটু আগে আমি বলেছি যেটা, এগুলো আমরা অলিগোট্রপিকে দেখতে পাই। একদম হ্রদের অনেক গভীরে নিচে কিছু মাছ আছে যে সেখানে বসবাস করে, ঠান্ডা বা অন্ধকার অঞ্চল তাদের বসবাসের জন্য উপযোগী। সেই সব মাছ বা সেই সব প্রাণী কিন্তু এই ডিস্ট্রফিক হ্রদে আমরা দেখতে পাবো না। এদের উৎপাদন ক্ষমতা সবচেয়ে কম, কারণ নাই তো, হ্যাঁ, উৎপাদন ক্ষমতা কিভাবে হবে? এখানে তো ফাইটোপ্লাঙ্কটন বা দেখতে পাওয়া যায় না। যাও সায়ানোফাইসি থাকে, ওয়াটার ব্লুম সৃষ্টি করে ফেলে, পরে এগুলো ওই যে হ্রদগুলো ভরাট হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের হ্রদ পরবর্তীতে পিট বগ, এই যেটা বলেছি যে পিট বগে পরিণত হয়, অর্থাৎ ভরাট হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে লেকচারটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে রেফারেন্স বুক আছে, রেফারেন্স বুকস সম্পর্কে এর আগে বলেছি। আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আমার লেকচারটি আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।